আসসালামু আলাইকুম। ওয়েলকাম অল অফ ইউ। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস 8, 9 এবং ক্লাস 10-এর জন্য। আজকের ক্লাসের বিষয় আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে ভার্ব, এরপরে আছে ফ্রেজ অ্যান্ড ক্লজ, তবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এবং এখান থেকে এই সেন্টেন্সগুলোকে পরিবর্তন করার কিছু নিয়ম। আমরা আলোচনা শুরু করছি। আমরা প্রথমত ভার্ব সম্পর্কে জানি। ভার্বস এবং ভার্বের মধ্যে যে ফিনাইট অ্যান্ড নন ফিনাইট আছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে দেখো ভার্ব নিয়ে একটা স্লাইড আছে। তা আমাদের প্রথম কাজ হচ্ছে যে ভার্ব নিয়ে প্রথমত আমরা ভার্বের ডেফিনেশনটা জানবো। যদিও এখানে ভার্বের ডেফিনেশনটা দেয়া নেই, তারপরেও আমাদের মনে রাখতে হবে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই আমরা ভার্ব বা ক্রিয়া বলি। এটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব দ্যাট মিনস সমাপিকা ক্রিয়া। এর অর্থ হচ্ছে যে ক্রিয়া শেষ হয়ে যায়, অর্থাৎ যে কাজ শেষ হয়ে যায় তাকে বলি আমরা ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া, এবং যার কাজ কখনোই শেষ হয় না তাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমরা একটা দেখি, এটা গ্রাফ। ক্লাসিফিকেশন অফ ভার্ব। একটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ফাইনাইট ভার্ব একদিকে আছে এবং নন ফাইনাইট ভার্ব একদিকে আছে। ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ইজ লিমিটেড বাই, অর্থাৎ ফাইনাইট ভার্ব কিছু বিষয়ে সীমাবদ্ধতা প্রকাশ করে এবং নন ফাইনাইট ভার্বের ওই বিষয়গুলোতে সীমাবদ্ধতা নেই, এরকমই বলছে আর কি। এখন কোন কোন বিষয়ে সীমাবদ্ধতা আছে আমরা দেখি। যে ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ইজ লিমিটেড বাই দ্য নাম্বার, দ্য পারসন of its subject, the tense। এটা আমরা সহজভাবে মনে রাখতে পারবো এইভাবে যে ভার্ব টেন্স অনুসারে পরিবর্তিত হয়, যে ভার্ব তার নাম্বার, তার পারসন, তার টেন্স অনুসারে পরিবর্তিত হয় তাকে বলি আমরা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ভার্বের কাজ শেষ হয়ে যাবে তাকে আমরা কি বলবো? সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। আর যার কাজ শেষ হয় না তাকে আমরা বলবো কি? নন ফাইনাইট ভার্ব। যেমন আমরা সংজ্ঞাটা ওখানে লিখেছি, এ ভার্ব দ্যাট ইজ নট লিমিটেড বাই দ্য নাম্বার, দ্য পারসন অফ ইটস সাবজেক্ট, দ্য টেন্স। তার মানে ফাইনাইট এবং নন ফাইনাইট হচ্ছে একটা বিপরীত মুখে আলোচনা। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে এবং ক্লাসের শেষ পর্যন্ত উপস্থিত হও এবং মনোযোগ সহকারে ক্লাস করো। আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইটের যে ঝামেলাটা আছে এটা বুঝতে পারবা। একটা সিম্পল সেন্টেন্সে যদি একটা ভার্বই থাকে তাহলে তার যে অর্থ সেই অর্থটাই কি প্রাধান্য পাবে, তাহলে এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। তার মানে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। আমরা দেখি আমাদের স্ক্রিনের দিকে তাকাও যে ফাইনাইট ভার্বগুলো কি দেখা যাচ্ছে, যে দিজ আর ফাইনাইট ভার্বস। কিছু এক্সাম্পল আছে দেখো, যেমন দে প্লে ফুটবল, হি প্লেইজ ফুটবল, ইউ আর প্লেয়িং ফুটবল, শি ইজ প্লেয়িং ফুটবল, শি ওয়াজ প্লেয়িং ফুটবল। এইখানে তুমি যদি একটা ভার্ব প্লে মানে খেলা করা, এই ভার্বটাকে দেখো বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে এবং এখানে প্রত্যেকটারই কি আছে?
আলাদা আলাদা অর্থ দিচ্ছে এবং টেন্স অনুসারে কী হয়েছে, পরিবর্তন হয়েছে। প্লে, তারা ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে হি হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এ যোগ হয়েছে। তারপরে দেখো ইউ আর প্লেয়িং ফুটবল, এটা কন্টিনিউয়াস টেন্স, যার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ আছে। শি ইজ প্লেয়িং ফুটবল, এখানে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ আছে। শি ওয়াজ প্লেয়িং ফুটবল, এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ আছে। তার মানে এখানে দেখো প্রথমত যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টের কারণে এই ভার্বগুলো কী হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। যার কারণে এই প্লে শব্দটা কখনো প্লে, কখনো প্লেস, কখনো প্লেয়িং, এই শব্দটা এখন কি হয়ে গেল, ফাইনাইট ভার্ব। কারণ দেখো এই শব্দগুলো, এই যে করা ব্লক করা যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো দেখো তার অর্থই কিন্তু সেন্টেন্সে প্রাধান্য পেয়েছে অন্য কোনো ভার্বে, যেমন আর, ইজ এবং ওয়াজ, এখানে এদের অর্থ কিন্তু প্রাধান্য পায় নাই। এখানে প্লে, খেলা করা, তার মানে ক্রিয়া শেষ। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এখানে তোমার আর জানার কিছু নেই। হি প্লেইস ফুটবল, এখানে প্লে বলতে খেলা করা, শেষ। তারা সে ফুটবল খেলে, এখানে কিন্তু আমাদের আর কোনো প্রশ্ন জাগে না। সেক্ষেত্রে এখানে প্লে শব্দটা কী হবে, ফাইনাইট ভার্ব। এখন কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ইজ ভার্ব হ্যাজ ইটস সাবজেক্ট, তার মানে প্রত্যেকটা ফাইনাইট ভার্বের কী থাকবে, সাবজেক্ট থাকবে। এখানে দেখো ফাইনাইট ভার্বের সাবজেক্টগুলো কী কী আছে, প্লে, প্রথম প্লে যেটা আছে সাবজেক্ট দিয়ে, তারপরে হি, তারপরে ইউ, তারপরে শি, তারপরে শি। তার মানে আমাদের প্রথম যে জিনিসটা লক্ষ্য করতে হবে, প্রত্যেকটা ফাইনাইট ভার্বের কী আছে, সাবজেক্ট আছে। দ্য ফর্ম অফ দ্য ভার্ব ডিপেন্ডস অন ইটস সাবজেক্ট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, ভার্বের সাথে এর যোগ হবে, এই বিষয়গুলো, এর যোগ হবে কি হবে না, আইএনজি যোগ হবে কি হবে না, এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করবে কার উপর, সাবজেক্টের উপর। যার কারণে লিখেছে দ্য ফর্ম অফ দ্য ভার্ব ডিপেন্ডস অন ইটস সাবজেক্ট, অর্থাৎ ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে সেটা সাবজেক্টের উপর নির্ভরশীল, ফাইনাইট ভার্ব। তারপরে দেখো ইজ ভার্ব ইজ লিমিটেড বাই নাম্বার, পারসন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড ইটস টেন্স, এটা আমরা আগেই আলোচনা করেছি। তার মানে ফাইনাইট ভার্বগুলো কী হবে, যে ভার্বের ক্রিয়া সম্পন্ন হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, তাকেই আমরা ফাইনাইট ভার্ব বলি। আচ্ছা, আমরা আমাদের আরও দেখি, আমরা ফাইনাইট ভার্ব দেখেছি, আমরা যদি নন ফাইনাইট ভার্বগুলো দেখি তাহলে আমাদের এই বিষয়টা আরও স্পষ্ট হবে। দেখো, দিজ আর নন ফাইনাইট ভার্বস। আচ্ছা, কেন এরা নন ফাইনাইট ভার্ব, আমরা এক্সাম্পলগুলো করি, একটু লক্ষ্য করি। দে লাইক টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পছন্দ করে। এখানে এই যে খেলতে, তে বিভক্তি আছে এবং লাইক পছন্দ করা। এখন তা দেখো, হি লাইকস টু প্লে ফুটবল, শি ইজ প্লেয়িং ফুটবল, হি ওয়াজ প্লেয়িং ফুটবল, and they have always liked to play football. এখানে যে টু প্লাস ভার্ব আছে, এখানে কার অর্থ প্রাধান্য পাচ্ছে, লাইকের অর্থ না টু প্লাস ভার্বের অর্থ? এখানে লাইকের অর্থই কিন্তু প্রাধান্য পায়, যার কারণে এখানে লাইকটা আছে ফাইনাইট ভার্ব, আর টু প্লেটা কী হবে, নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্ব। আচ্ছা, আমাদের যে জিনিসটা অবজার্ভ করতে হবে, থিংস টু অবজার্ভ, যেমন দ্য ভার্ব প্লে ডাজ নট হ্যাভ এনি সাবজেক্ট। এখানে দেখো টু প্লের কোনো সাবজেক্ট নেই, যার কারণে এই ভার্বটা অবশ্যই কী হবে, নন ফাইনাইট। দ্য ভার্ব প্লে ইজ নট লিমিটেড বাই নাম্বার, পারসন অফ দ্য সাবজেক্ট। তার মানে এই যে টু প্লে, এ কিন্তু দের কারণে বসে নাই, হির কারণে বসে নাই, শির কারণে বসে নাই, হির কারণে বসে নাই, যার কারণে এটা একটা কী হবে, নন ফাইনাইট ভার্ব। ইট ইজ নট লিমিটেড বাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যে কাল বা কোন সময় কাজটা সম্পূর্ণ হয়েছে তার উপর এই ভার্ব নির্ভরশীল নয়। তার মানে ফাইনাইট ভার্বের যে টেন্স, এটা টেন্স অনুসারে পরিবর্তিত হয়, কিন্তু নন ফাইনাইট ভার্ব টেন্স অনুসারে, মানে এর কোনো টেন্সই নাই, টেন্স এর কারণে পরিবর্তন হয় না। যেমন আমি যদি বলি সে ফুটবল খেলতে পছন্দ করে, আবার যদি বলি যে সে ফুটবল খেলতে পছন্দ করতো। আচ্ছা, এখানে পছন্দ করে আর পছন্দ করতো, হি লাইকস
টু প্লে ফুটবল, হি লাইকড টু প্লে ফুটবল। এখানে টেন্স কিন্তু লাইকের পরিবর্তন হয়েছে, টু প্লে কিন্তু খেলতে খেলতে একই আছে, যার কারণে এখানে নন ফাইনাইট ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না বা এর কোনো টেন্স নেই। আর ফাইনাইট ভার্বের অবশ্যই টেন্স আছে এবং টেন্স অনুসারে এই অর্থ প্রদান করে। মোটা দাগে ফাইনাইট ভার্ব কাজ শেষ করতে পারে, নন ফাইনাইট ভার্ব কোনো কাজ শেষ করতে পারে না। যেমন আমরা যদি বাংলায় বলি যে বালকেরা মাঠে ফুটবল খেলতে যায়, খেলতে যায়, এখানে খেলতে একটা ভার্ব আর যায়, কিন্তু কাজ শেষ করছে কোনটা? যায়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বাংলা ক্রিয়ায় ফাইনাইট ভার্বগুলো শেষে ব্যবহার করা হয় সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্বগুলো সেন্টেন্সের মাঝের দিকে ব্যবহার করা হয়। তার মানে পূর্বে নন ফাইনাইট এবং পরে হচ্ছে ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয়। আমাদের পরে এক্সাম্পল দেখব যে নন ফাইনাইট ভার্বগুলো 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপাল। তবে নন ফাইনাইট ভার্ব 3 ধরনের হতে পারে, ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, জিরান্ড অ্যান্ড পার্টিসিপাল। অ্যান্ড দ্যাটস আমরা আসতে পারি ইনফিনিটিভের দিকে। ইনফিনিটিভ এটার এক্সাম্পল এরকম হতে পারে, ইনফিনিটিভ ইজ এ নন ফাইনাইট ভার্ব, ইজ জেনারেলি প্রিসিডেড বাই টু, অর্থাৎ এই ভার্বের আগে কি থাকবে? টু থাকবে। তোমাদের এটুকু মনে রাখলেই চলবে, টু প্লাস ভার্ব হতে হবে। নন ফাইনাইট ভার্বটা কী হবে? ইনফিনিটিভ ভার্বটা কী হবে? টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। এর আগে যে আমরা টু প্লে বলেছি এটাও একটা ইনফিনিট ভার্ব। আচ্ছা, এরপরে ইজ এ ভার্ব দ্যাট ইজ ইউজড লাইক এ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এতটুকু আমাদের না জানলেও চলবে, তবে টু যোগ ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ হিসেবে কাজ করবে। আমরা নিচের এক্সাম্পলগুলো দেখলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবো। যেমন দ্য স্টুডেন্টস লাইক টু জয়েন আওয়ার ক্লাব, এখানে দেখো টু জয়েন, তার মানে অবশ্যই টু প্লাস ভার্ব আছে। টু জয়েন মানে যোগদান করতে, পছন্দ করে। এখানে যোগদান করতে দেখো তে আছে, এ বিভক্তি থাকলে এটা অবশ্যই কি হয়? ইনফিনিটিভ হয় এবং নন ফাইনাইট ভার্ব। সো টু জয়েন ইনফিনিটিভ। তবে দেখো ইট ইজ ইজি টু ক্রিটিসাইজ আদার্স, টু ক্রিটিসাইজ মানে কি করা? টু ক্রিটিসাইজ বলতে সমালোচনা করা, আ বিভক্তি থাকলে পরেও কী হবে? ইনফিনিটিভ হবে এবং এটা নন ফাইনাইট ভার্ব। তাই টু প্লাস ভার্ব আছে, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, তবে টু প্লাস ভার্ব। দ্য ক্যাপ্টেন হোপস, আশা করে, টু উইন দ্য গেম। এখানে দেখো টু উইন আছে, তার মানে টু উইন শব্দটাও কী হবে? ইনফিনিটিভ হবে। দ্য গার্ল ইজ টু সিক টু ওয়াক, এখানে টু ওয়াক আছে, এখানে টু প্লাস ভার্ব, তাহলে এটুকুও কী হবে? ইনফিনিটিভ। দ্য গার্ডেন হ্যাভ কাম টু সি দ্য এখানে মূলত হবে দ্য চিলড্রেন হ্যাভ কাম টু সি দেম হবে, THEM, ওখানে এমটা কেটে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা মনে রাখো যে টু প্লাস মেইন ভার্ব হলে পরে এটা কি হবে? টু প্লাস ভার্ব হলেই তাকে আমরা ইনফিনিটিভ বলি, আর ইনফিনিটিভ মূলত নাউনের কাজ করে, নাউন এবং ভার্বের কাজ করে, এটা মনে রাখো। ইনফিনিটিভের পরে আসে জিরান্ড। জিরান্ড বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ থাকবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত। আমরা একটা এক্সাম্পল লিখেছি, দেখো যে ইজ আ নন ফাইনাইট ভার্ব, তার মানে জিরান্ড হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তারপরে দেখো এন্ডস উইথ আইএনজি, এর সাথে কি যোগ থাকবে? আইএনজি যোগ থাকবে। কি যোগ থাকবে? আইএনজি। তারপর ভার্ব প্লাস আইএনজি। ইজ ইউজড অ্যাজ এ নাউন মেইনলি, এটা মূলত নাউন হিসেবে ব্যবহার করা হয়। আমরা কিছু এক্সাম্পল দেখব, যেমন ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। এখানে দেখো ওয়াকিং শব্দটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি একটা সাবজেক্ট হতে হলে পরে তার কি হতে হবে? নাউন বা প্রোনাউন হতে হবে। আর সেহেতু এখানে ওয়াকিং সাথে আইএনজি যোগ আছে এবং এটা জিরান্ড হিসেবে কাজ করছে। সো এই শব্দটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। এই যে নন ফাইনাইট ভার্বগুলো আছে, বিশেষ করে জিরান্ড এবং ইনফিনিটিভ, এটার বাংলা অর্থ কিন্তু হয় শেষে এ বা তে এই বিভক্তি যোগ থাকে বা অন্তস্থ। যেমন হাঁটা একটা ভালো অভ্যাস, হাঁটা, তার মানে এখানে বিভক্তি আছে, এটা মনে রাখতে হবে। সো ওয়াকিং যেহেতু এখানে সাবজেক্ট, তার মানে এটা জিরান্ড হয়েছে। তারপরে দেখো রাইটিং ইজ মাই হবি, এখানে রাইটিংটা কি হয়েছে? আইএনজি যোগ আছে এবং সাবজেক্ট, কারণ এরপরে দেখো ভার্ব আছে, সো রাইটিং শব্দটা জিরান্ড হবে। তারপরে দেখো আই লাইক টিচিং, আমি কি পছন্দ করি? টিচিং পছন্দ করি।
এখানে আগের দুইটাতেও ওয়াকিং এবং রাইটিং শব্দ সম্পর্কে বর্ণনা করা হয়েছিল, আর নিচে তৃতীয় বাক্যে আই লাইক টিচিং, আমি কি পছন্দ করি, শিক্ষা দেওয়া পছন্দ করি, সেক্ষেত্রে টিচিং শব্দটা হচ্ছে এখানে নাউন হবে এবং এটা অবজেক্ট হিসেবে কাজ করছে এবং টিচিংয়ের সাথে দেখো আইএনজি যোগ আছে, সো টিচিং শব্দটা কী হবে, অবজেক্ট। তারপরে দেখো সুইমিং ইন দ্য রিভার ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং ভার্বের সাথে আইএনজি যোগ আছে এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। সো এই সেন্টেন্সটাকেও আমরা কি বলবো, এই সুইমিং শব্দটাকে আমরা কি বলবো, জিরান বলবো। তারপরে দেখো হি লাইকস ইটিং, সে খেতে পছন্দ করে, খেতে পছন্দ করে, তার মানে এখানে পছন্দ করে খেতে এখানে দেখো অবজেক্টিভ কেস হিসেবে ইটিংয়ের ব্যবহার হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে। তুমি যদি প্রশ্ন করো সে কি পছন্দ করে, তাহলে উত্তর আসবে কিন্তু ইটিং, তার মানে ইটিং এখানে অবজেক্ট এবং অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। সেক্ষেত্রে ইটিং শব্দটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটাকে আমরা কি বলি, জিরান বলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জিরান্ডের যে ব্যবহারগুলো দেখলাম, এরপরে আমরা পার্টিসিপল দেখব। আচ্ছা, আমরা জিরান্ড দেখেছি, আমরা ইনফিনিটিভ দেখেছি। এক্ষেত্রে জিরান্ড এবং ইনফিনিটিভ নাউন এবং ভার্বের কাজ সম্পন্ন করতে পারবে এবং দুইটার গঠন ভিন্ন, একটা হচ্ছে টু যোগ ভার্ব আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে এবং নাউনের কাজ করে। আচ্ছা, এরপরে আমরা দেখি পার্টিসিপল, দ্যাট মিন্স পার্টিসিপল ইজ আ নন ফাইনাইট ভার্ব। পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এর আগেও আমরা নন ফাইনাইট ভার্ব দুটো পড়েছি, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড। পার্টিসিপল ইজ এ ভার্ব দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। এটা সবচেয়ে ভালোভাবে মনে রাখতে হবে যে পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভে কাজ করে, কিন্তু জিরান্ড এবং ইনফিনিটিভ মেইনলি কাজ করে কিসের, নাউনের কাজ করে। এই বিষয়টা যারা মনে রাখতে পারবা তারাই এই বিষয়টা ভালোভাবে স্পষ্ট বা ধারণা রাখতে পারো। এখানে যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে, সেহেতু এর পূর্বে পার্টিসিপলের পরে তাহলে কি থাকবে, একটা নাউন থাকবে, অর্থাৎ পার্টিসিপলগুলো অবশ্যই নাউনের পূর্বে বসবে। এই জিনিসগুলো সবারই খেয়াল করতে হবে। আমরা প্রথমে যেটা লিখেছি যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আইএনজি যোগ থাকে এবং এটা হচ্ছে ইনকমপ্লিট। প্রেজেন্ট পার্টিসিপলের সাথে কি যোগ থাকে, আইএনজি যোগ থাকে। এবং পাস্ট পার্টিসিপলগুলো কি, ভার্বের যত ভিতরি আছে সবগুলোকেই কি বলা হয়, পাস্ট পার্টিসিপল। ভার্বের যত ভিতরি আছে সবগুলোই কী হবে, পাস্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড জিরান্ড। এখন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ, যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, তাকে আমরা কি বলি, প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যখন সেন্টেন্সে নাউনের কাজ করে তখন তাকে আমরা জিরান্ড বলি। এটা সবার মনে রাখতে হবে। আচ্ছা, আর পাস্ট পার্টিসিপল, তার মানে আমাদের যেটা মনে রাখতে হবে আরও, যে পাস্ট প্রেজেন্ট হোক এবং পাস্ট হোক, যাই হোক, পার্টিসিপলগুলো অবশ্যই সেন্টেন্সে কোথায় ব্যবহার করতে হবে, অবশ্যই সেন্টেন্সে নাউনের পূর্বে ব্যবহার হবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। কিন্তু জিরান্ডগুলো সেন্টেন্সে নিজেরাই নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে অবশ্যই এই দুইটা বিষয়ের মধ্যে বেসিক পার্থক্য আছে। নেক্সট, দিজ আর প্রেজেন্ট পার্টিসিপল। আমরা কিছু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখব। যেমন প্রথমত আছে আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। আচ্ছা, এখন এখানে ফ্লাইং বলতে কাকে বোঝাচ্ছে, এ বার্ডকে বোঝাচ্ছে, যার কারণে পাখিটা কি অবস্থায় আছে। তোমরা অ্যাডজেক্টিভের ডেফিনেশন সম্পর্কে তোমাদের ধারণা আছে যে ওয়ার্ড কোনো নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে, তাকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বলি।
যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেহেতু এখানে ফ্লাইং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবং এই শব্দটা দেখো পাখির অবস্থা বোঝাচ্ছে। আসলে পাখিটা কি অবস্থায় আছে? উড়ন্ত অবস্থায় আছে। সেক্ষেত্রে উড়ন্ত অর্থাৎ ফ্লাইং শব্দটাকে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। এরপর দেখো উই স আ রানিং ট্রেন, আমরা একটি চলন্ত ট্রেন দেখলাম। এখানে রানিং শব্দটা মানে কি? চলন্ত। এটা কাকে নির্দেশ করছে? ট্রেনকে নির্দেশ করছে। এখানে আরও একটু বিষয় মনে রাখা যায় যে তুমি যদি এই ফ্লাইং শব্দটাকে বা রানিং শব্দটাকে সেন্টেন্স থেকে উঠায় দাও, তাহলে কিন্তু সেন্টেন্সের যে গঠন সেটা কিন্তু ঠিক থাকবে বা সেন্টেন্সের অর্থ থাকবে। তার মানে এই শব্দগুলো সেন্টেন্সের নাউনের অতিরিক্ত তথ্য প্রদান করছে, যার কারণেই এই শব্দগুলোকে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল। এবং সেই হিসেবে পাস্ট পার্টিসিপলও কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করে, এবং সেটা আমরা দেখব। তার মানে এখানে ফ্লাইং এবং রানিং শব্দটা কি? তুমি যদি এখানে বলতা বা বলো যে আই স এ বার্ড, আমি একটি পাখি দেখলাম, বাক্যের কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে ফ্লাইং শব্দটা বার্ডের কি প্রকাশ করছে? একটা অবস্থা প্রকাশ করছে, যার কারণে ফ্লাইং শব্দটাকে আমরা এখন কি বলছি? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে মোদ্দা কথা বা মূল কথা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি সেন্টেন্সে ব্যবহার করা হয়, এরা হচ্ছে অতিরিক্ত। এদেরকে তুমি সেন্টেন্স থেকে উঠাই দিলেও সেন্টেন্সের কোনো সমস্যা হবে না, বাক্যের কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি যদি জিরানকে সেন্টেন্স থেকে তুলে দাও, তাহলে সেন্টেন্সই থাকবে না, ওটা বাক্যই হবে না। এমন হতে পারে ওটা কি হবে না? বাক্যই হবে না। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা এরপরে তৃতীয় এক্সাম্পল দেখি। আই ওয়ান্ট এ রাইটিং পেন, আমি একটা লেখার কলম চাই। এখান থেকে পেনটা কিসের পেন চাই? আমি লেখার পেন চাই। এখানে রাইটিং শব্দটাকে তুমি বাদ দিলে এর অর্থের কোনো সমস্যা হবে না, বাক্যের কোনো ক্ষতি হবে না, এটা মনে রেখো। তবে দেখো চতুর্থ এক্সাম্পলে স্লিপিং ম্যান ক্যানট ওয়াক, একদম ঘুমন্ত মানুষ হাঁটতে পারে না। এখানে ম্যানটা কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায় আছে। তুমি যদি স্লিপিং শব্দটাকে বাদ দাও, তাতেও বাক্যের ক্ষতি হবে না, বাক্যের অর্থ ঠিক থাকবে বা অর্থ থাকবে, এ ম্যান ক্যানট ওয়াক। আচ্ছা, এরপরে আমাদের আরও একটা এক্সাম্পল দেখো যে এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। এখানে দেখো এখানে ড্রাউনিং শব্দটা কাকে নির্দেশ করছে? ম্যানকে। তার মানে আমাদের যে লাল যে বর্ণগুলো, এই লাল কালারের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কিন্তু এখানে নাউনের কি বোঝাচ্ছে? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝাচ্ছে, এবং এরা নাউনকে বিশেষায়িত করছে, যার কারণে এই শব্দগুলোকে আমরা কি বলি? পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বলি। যেহেতু এদের সাথে আইনজি যোগ আছে, আরও স্পেসিফিক করে বললে এগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, কারণ আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপলের সাথে কী যোগ থাকে? আইনজি যোগ থাকে। আরও একটা এক্সাম্পল আছে দেখো, গোয়িং টু লন্ডন, গোয়িং টু লন্ডন, যার কথা কে গেছে লন্ডনে? বারেক, যার কারণে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা এরপরে দেখি আমাদের কি আছে। দিজ আর পাস্ট পার্টিসিপলস। আমরা কিছু পাস্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা নিব। পাস্ট পার্টিসিপল বলতে ভার্বের যত ভিতরি আছে তাকে বোঝায়। আমাদের প্রথম এক্সাম্পল দেখো আছে আই স এ বার্নড বাস। তারপরে দেখো এ করাপ্টেড ম্যান ইজ নেক্সট টু ডেভিল। এখানে ভার্বের ভিতরি আছে, প্রথমেও ভার্বের ভিতরি ছিল। তারপরে দেখো দিস ইজ আ রিটেন ডকুমেন্ট, এটা একটি লিখিত ডকুমেন্ট। তারপরে দেখো ইট ইজ মাই বট বুক, মানে আমার কেনা বই। তারপরে দেখো ইট ইজ আই ইউজড মোবাইল ফোন। তারপরে দেখো হি ইজ এ ম্যারিড ম্যান। তারপরে দেখো ফ্রাস্ট্রেটেড পিপল ক্যানট ডু এনিথিং। আমি অনেকগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই বাক্যগুলো থেকে তোমরা তোমাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে পারবে। এই যে লাল যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সবগুলোই কিন্তু ভার্বের ভিতরি আছে, এবং এই শব্দগুলোকে তুমি যদি এখান থেকে বাদ দাও তাহলে কিন্তু বাক্যের কোনো ক্ষতি হবে না। তুমি একটু দেখতে পারো যে আই স এ বাস, আমি যদি আই স এ বার্নড বাস, আমি একটি পোড়া বাস দেখেছিলাম, এটা না বলে তুমি যদি বলো আই স এ বাস, আমি একটি বাস দেখলাম, তাতে বাক্যের ক্ষতি হবে না। কিন্তু বার্নড শব্দটা বাসের একটা অবস্থা প্রকাশ করছে, বাসের কি অবস্থা তাই প্রকাশ করছে, যার কারণে বার্নড শব্দটা এখানে কী হবে? পার্টিসিপল হবে। আর যেহেতু এটা ভার্বের ভিতরি, বার্নড মানে পোড়া, সেক্ষেত্রে এটা পাস্ট পার্টিসিপল হবে।
তারপরে করাপ্টেড, তুমি যদি করাপ্টেডটা বাদ দাও, এই ম্যান ইজ নেক্সট টু ডেভিল, বাক্যের ক্ষতি হবে না, অর্থ থাকবে এবং বাক্য গঠনগতভাবেও ঠিক থাকবে। সেক্ষেত্রে এই করাপ্টেড শব্দটাকে স্পেসিফিক নাউনকে মডিফাই করছে, যার কারণে এই শব্দকে আমরা কি বলি, পাস্ট পার্টিসিপল বলি। এবং বাকি শব্দগুলো তাই দেখো, রিটেন, বট, ইউজড, ম্যারিড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, এবং প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা পার্টিসিপলের পরেই দেখো একটা করে নাউন আছে। যেমন প্রথম সাবজেক্টে বাস, পরে প্রথম সেন্টেন্সে বাস, পরে সেন্টেন্সে ম্যান, তারপরে ডকুমেন্ট, তারপরে বুক, তারপরে মোবাইল ফোন, তারপরে ম্যান, তারপরে পিপল। আশা করি তোমরা এই বিষয়টা সম্পর্কে একটু ভালো বুঝতে পেরেছ এবং এটা চর্চার ফলে বিষয় আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে আমরা আরও একটা বেসিক যে ডিফারেন্স আছে এই দুটার মধ্যে, তার মানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, এই শব্দগুলো সেন্টেন্সে নাউনকে মডিফাই করে। দ্যাটস দ্য কিওয়ার্ড, দ্যাটস দ্য কিওয়ার্ড। এবং এই অ্যাডজেক্টিভগুলো কোনো সময়ই সেন্টেন্সের কিওয়ার্ড হতে পারে না, কারণ সেন্টেন্সের থেকে এদেরকে বাদ দিলে সেন্টেন্সের ক্ষতি হবে না। যার কারণে এই শব্দগুলোকে বলা হয় অতিরিক্ত শব্দ, যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনকে কি করে, মডিফাই করে বা বিশেষভাবে প্রকাশ করে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ। আমরা এইগুলো আলোচনা করার পর আমরা যে বিষয়ে উপনীত হব বা হচ্ছি সেটা হচ্ছে যে ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্ব হচ্ছে সেন্টেন্সের যে মূল ক্রিয়া যা টেন্সের কারণে রূপ পরিবর্তন করতে পারে, তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যা টেন্স অনুসারে রূপ পরিবর্তন করতে পারে না, যার অর্থের কোনো টেন্স অনুসারে অর্থের কোনো পরিবর্তন হয় না, সেই শব্দকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। ইনফিনিটিভ এবং জিরান্ড সেন্টেন্সে নাউনের কাজ করে, যার কারণে এরা সেন্টেন্সের কিওয়ার্ড হয়। এদেরকে বাদ দিলে ওই সেন্টেন্স অর্থ প্রকাশ করতে ব্যর্থ বা অর্থ প্রকাশ করতে পারবে না। আর পার্টিসিপল হচ্ছে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করবে, যার কারণে অ্যাডজেক্টিভগুলো সবসময় নাউনের পূর্বে বসবে। এবং এই পার্টিসিপল দুই ধরনের হতে পারে, মূলত পার্টিসিপল তিন ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। যদিও আমি এখানে পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করি নাই, কারণ আমাদের এই বিষয়গুলো বেশি দরকার, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের V3 থাকবে। এবং ভার্বের V3 এবং ভার্বের সাথে আইএনজি যোগ শব্দগুলো যখন নাউনের পূর্বে বসবে তখন সেই শব্দগুলো নাউনকে বিশেষভাবে প্রকাশ করে, যার কারণে ওই শব্দগুলোকে আমরা পার্টিসিপল বলে থাকি। আর পার্টিসিপল সবসময় সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা এখন ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আলোচনা করব। আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে ফ্রেজ। ফ্রেজ দ্যাট মিনস এ সেট অফ ওয়ার্ডস does not have any subject and finite verb। তার মানে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নেই বা কর্তা বা সমাপিকা ক্রিয়া নেই। আশা করি আমার এই কথাটা তোমরা বুঝতে পেরেছ। যেমন এক্সাম্পল আছে, শাহেদ গেটস আপ আর্লি ইন দি মর্নিং। শাহেদ গেটস আপ আর্লি ইন দি মর্নিং। এখানে দেখো ইন দ্য মর্নিং একের বেশি শব্দ আছে এবং এরা সকাল একটা অর্থ প্রকাশ করছে এবং এর মধ্যে কোনো সাবজেক্ট নাই, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। ইন দ্য মর্নিং আন্ডারলাইন করা আছে, যার কারণে এটা একটা ফ্রেজ। তারপরে দেখো সিং দ্য টাইগার, বাঘ দেখে, এখানে সিং দ্য টাইগার আন্ডারলাইন করা, দেখো এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, এর মধ্যে কোনো নেই, সাবজেক্ট নেই, যার কারণে এই অংশটুকু একটা অর্থ দিচ্ছে এবং একগুচ্ছ শব্দ, যার কারণে এটাকে আমরা কি বলি, ফ্রেজ বলি। তারপরে দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে সকালে হাঁটা। এই যে ওয়াকিং ইন দি মর্নিং, এই সব শব্দগুলো কিন্তু একগুচ্ছ শব্দ এবং এরা একটা অর্থ দিচ্ছে। এদের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, এদের মধ্যে কোনো কি নেই, সাবজেক্ট নেই, যার কারণে এই শব্দগুলো একটা ফ্রেজ নামে পরিণত হয়ে এটা একটা ফ্রেজ হিসেবে পরিণত হয়েছে। সো দ্য মেইন থিম ইজ দ্যাট phrase doesn't have any subject and finite verb, but it has a meaning। মানে এটার একটা অর্থ থাকবে কিন্তু কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকবে না।
তার মানে ফ্রেজ তোমরা বুঝতে পেরেছো। দেখি আমাদের পরে কি আছে, ক্লজ আছে। ক্লজটা তো খুবই সহজ, দেখো একটু যে ফ্রেজের বিপরীত হচ্ছে ক্লজ। যেমন এ পার্ট অফ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সের অংশ, এটা অবশ্যই মনে রাখতে হবে। একটা ক্লজ হচ্ছে একটা বাক্যের অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। যেমন আমরা যদি এক্সাম্পল লিখি, দ্য ওয়েদার বিং রাফ উই স্টপড আওয়ার এক্সপেডিশন। শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্সপেডিশন তোমাদের কাছে অপরিচিত শব্দ হতে পারে, দ্যাট মিনস জার্নি। এখানে এক্সপেডিশন শব্দের অর্থ হচ্ছে জার্নি। তার মানে আবহাওয়া খারাপ হওয়ায় আমরা যাত্রা কী করলাম বা জার্নিটা কী করলাম, বন্ধ করলাম। এক্ষেত্রে দেখো দ্য ওয়েদার বিং রাফ, এখানে কোনো ভার্ব নেই, ফাইনাইট ভার্ব নেই, যার কারণে কিন্তু পরেটা দেখো উই সাবজেক্ট, স্টপড হচ্ছে কি ফাইনাইট ভার্ব, সেক্ষেত্রে উই স্টপড আওয়ার এক্সপেডিশন হচ্ছে একটা ক্লজ, কারণ এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা মেইন ভার্ব আছে এবং এটা একটা বাক্যের অংশ, কারণ পুরো বাক্যটা কিন্তু কি আছে, দ্য ওয়েদার বিং রাফ উই স্টপড আওয়ার এক্সপেডিশন। এটা অবশ্যই মনে রাখতে হবে, একটা ক্লজ অবশ্যই একটা বাক্যের কি হতে হবে, অংশ হতে হবে, এবং সেই অংশের মধ্যে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। আমাদের দ্বিতীয় এক্সাম্পল দেখো, বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর, মানে অধিক পড়াশোনার মাধ্যমে তুমি কি করতে পারো, অধিক জানতে পারবে বা অধিক জানবে। এখানে দেখো ইউ সাবজেক্ট আছে এবং লার্ন হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, যার কারণে এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব আছে এবং এরা বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর এই পুরো বাক্যের একটা অংশ, যার কারণে এই যে আন্ডারলাইন করা ইউ উইল লার্ন মোর হচ্ছে একটা ক্লজ। এখন যদি আমি তোমাদেরকে বলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ, তাহলে প্রথম পার্থক্যটা কী হবে, ফ্রেজের কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না কিন্তু একগুচ্ছ শব্দ, আর ক্লজে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাহলেই তাকে আমরা কি বলি, ক্লজ বলি। এবং ফ্রেজও একটা বাক্যের অংশ, ক্লজও একটা বাক্যের কি হবে, অংশ। আচ্ছা, আমরা আরও কিছু প্র্যাকটিস দেখি, আমি এখানে বলছি আইডেন্টিফাই ফ্রেজ অ্যান্ড ক্লজ। এই যে আমরা 4টা বাক্য লিখেছি, এই বাক্যগুলোর মধ্যে কিছু ফ্রেজ আছে এবং কিছু ক্লজ আছে। তা আমাদের কাজ হচ্ছে এখানে কোনটা ফ্রেজ এবং কোনটা ক্লজ সেটা আইডেন্টিফাই করা। তোমরা যদি আগের কথাগুলো বুঝতে পারো, আশা করি এই বিষয়গুলোর উত্তর করতে পারবা। যেমন হ্যাভিং প্লেইড ওয়েল উই ওন দ্য ম্যাচ, এখানে কোন অংশের মধ্যে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, সেইটা হবে কি একটা ক্লজ হয়ে যাবে। আর যার মধ্যে সাবজেক্ট বা ভার্ব নাই সেটা একটা ফ্রেজ হয়ে যাবে। এখন একই সেন্টেন্সে একটা ফ্রেজ এবং একটা ক্লজ ব্যবহার হতে পারে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এরপর দেখো ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, এখানে দেখো অ্যাট দ্য এজ অফ 25 রফিক লস্ট হিজ মাদার। আচ্ছা, এরপরে আসি আমরা ক্লাসিফিকেশন অফ ক্লজ। ক্লজ মূলত 3 প্রকার হতে পারে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেটিং ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে ভিন্ন নামে ডাকা যায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ দেখো ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে। আমরা প্রথমে প্রিন্সিপাল ক্লজ নিয়ে একটু আলোচনা করি। প্রিন্সিপাল ক্লজ ইজ দ্যাট কন্টেন্স বোথ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বাক্যে একাকী বসতে পারবে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকেই আমরা কি বলি, প্রিন্সিপাল ক্লজ বলি। তার মানে যে ক্লজ সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি এবং এই ক্লজ একাকী বসতে পারে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি। সিন্স হি ওয়াজ ইল হি কুড অ্যাটেন্ড, আচ্ছা, ইন দ্য মিটিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই সেন্টেন্স একটা নট ব্যবহার করার দরকার ছিল। যাই হোক, এখানে দেখো আন্ডারলাইন করা যে শব্দ সেন্টেন্সটা আছে, হি কুড অ্যাটেন্ড ইন দ্য মিটিং,
এই এই যে অংশ, এই অংশে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, এবং এর অর্থটা দেখো, প্রথম যে অংশটা আছে সিন্স হি ওয়াজ ইল, এর উপর নির্ভরশীল নয়। তবে দেখো দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, সে সৎ। আবার বলছে যদিও সে গরিব সে সৎ, এখানে তার সৎ, হি ইজ অনেস্ট, এটা হচ্ছে সম্পূর্ণ অংশ। এই অংশটার অর্থ দো হি ইজ পুয়ার এর উপর ডিপেন্ডেন্ট নয়, যার কারণে হি ইজ অনেস্ট, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। দ্য রবার্স স দ্য পুলিশ অ্যান্ড দে র্যান অ্যাওয়ে, এখানে দুইটাই আন্ডারলাইন করা আছে, কারণ দুইটা প্রিন্সিপাল ক্লজ, কারণ অ্যান্ড সমজাতীয় দুটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। এটা মনে রাখতে হবে, কারণ কোনো ক্লজের অর্থ কারোর উপর কি না, নির্ভরশীল না। যদি আমরা বলি দ্য পুলিশ, ডাকাতেরা পুলিশ দেখলো, কোনো সমস্যা নেই। দে র্যান অ্যাওয়ে, তারা পালিয়ে গেল, এটা বললেও সমস্যা নেই। দ্য রবার্স র্যান অ্যাওয়ে, দুইটার অর্থই স্বয়ংসম্পূর্ণ, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এই জন্য এই দুইটাকে আমরা কি বলি, প্রিন্সিপাল ক্লজ। এখানে মূলত আন্ডারলাইন করা সেন্টেন্সগুলোকে আমরা কি বলি, প্রিন্সিপাল ক্লজ বলি। যেমন ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর, এখানে ইউ উইল লার্ন মোর সব ক্লজটা ইফ ইউ রিড মোরের উপর নির্ভরশীল নয়। সো ইউ উইল লার্ন মোর, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। আমরা এরপরে দেখি সাবঅর্ডিনেট ক্লজ, এ ক্লজ দ্যাট আ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। এই সাবঅর্ডিনেট ক্লজের একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে। ক্যানট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, একটা সেন্টেন্স হিসেবে একা একই কী করতে পারবে না, বুঝতে পারবে না। অলওয়েজ বি এ পার্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের কী হবে, অংশ হবে। এর কনজাংশনগুলো দেখো, দো, অল, দো, সিন্স, অ্যাজ, হোয়েন, দ্যাট, হু, ইফ, আনলেস, ইটিসি। তার মানে যে ক্লজের শুরুতে এই কনজাংশনগুলো থাকে সেই ক্লজকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন বলি, মানে সাবঅর্ডিনেট ক্লজ বলি। এবং এই ক্লজের অর্থটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। তার মানে প্রিন্সিপাল ক্লজ অর্থ প্রকাশ করতে কারো সাহায্য লাগে না, বাট সাবঅর্ডিনেট ক্লজের অর্থ প্রকাশ করতে অবশ্যই কি লাগে, প্রিন্সিপাল ক্লজের সাহায্য লাগে। এবং এই যে কনজাংশনগুলো যখন যে ক্লজে যুক্ত থাকবে সেই ক্লজটাকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো। আচ্ছা, এক্সাম্পল দেখো, এখানে আন্ডারলাইন করা ক্লজগুলোকে আমরা কি বলছি, আন্ডারলাইন করা যেইগুলো আছে তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি। দেখো সিন্স হি ওয়াজ ইল, এখানে সিন্স কনজাংশন আছে। দো হি ইজ পুয়ার, এখানে দো কনজাংশন আছে। ইফ ইউ রিড মোর, এখানে ইফ দেখো কনজাংশন আছে। হুইচ ইজ মেড ইন জাপান, এইটা দেখো কি আছে, কনজাংশন আছে। হুইচ কনজাংশন আছে, রিলেটিভ প্রোনাউন। সো আমার মনে হয় যে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো কোঅর্ডিনেটিং ক্লজ, টু আর মোর ক্লজেস আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট দ্যাট কোঅর্ডিনেটিং কনজাংশনস আর ইউজ টু বি কানেক্টেড। তার মানে এই যে সমানভাবে গুরুত্বপূর্ণ দুইটা ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে আমরা কি বলি, কোঅর্ডিনেটিং ক্লজ বলি। তার মানে দুইটা ক্লজই সমানভাবে কি গুরুত্বপূর্ণ। এমন দুইটা ক্লজ যদি আমরা অর, ফর, নর, সো, ইয়েট অ্যান্ড বাট এই শব্দগুলো দিয়ে যোগ করি তাহলে তাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলি। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম এ রাইটার অ্যান্ড শি ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর। এখানে আমি সর্বদাই কি হতে চেয়েছিলাম, একজন রাইটার হতে চেয়েছিলাম, লেখক হতে চেয়েছিলাম, এবং সে সর্বদাই কি হতে চেয়েছিল, একজন ডাক্তার হতে চেয়েছিল। এখন অ্যান্ড দ্বারা যুক্ত দেখো দুইটা ক্লজেই কি আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটার অর্থই গুরুত্বপূর্ণ, এবং দুটা যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো দ্য রবার্স স দ্য পুলিশ অ্যান্ড দে র্যান অ্যাওয়ে, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত আছে। দ্য ম্যান ইজ পুয়ার বাট ইজ অনেস্ট, এখানে বাট আছে কনজাংশন দিয়ে যুক্ত করছে। ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেইল ইন লাইফ, এখানে অর দিয়ে যুক্ত করছে, যার কারণে এই ক্লজগুলোকে সবগুলোকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলবো। কোঅর্ডিনেটিং ক্লজের সবচেয়ে বেসিক চার্জ ফোনে 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 চার্জ নেই, যতটুকুই করা যায়। মোবাইলে চার্জ করুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেন্টেন্স নিয়ে একটু কথা বলি যে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার হতে পারে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স দেখি যে এর কি সংজ্ঞা আছে আমাদের এখানে।
A simple sentence must have a single clause। তার মানে এটা মূল কথা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে, মাস্ট হ্যাভ এ সিঙ্গেল ক্লজ, এ সিঙ্গেল ভার্ব হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট। তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, অ্যান্ড ইট ক্যানট টেক অ্যানাদার ক্লজ, এবং অন্য কোনো ক্লজ নিতে পারবে না। তার মানে সিম্পল বা সরল বাক্য হচ্ছে একটা ক্লজ দিয়ে গঠিত বাক্যই হচ্ছে কী হবে, একটা সিম্পল সেন্টেন্স হবে। আমরা অনেকগুলো বাক্য লিখেছি, দেখো আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম এ রাইটার, এখানে একটাই ক্লজ আছে, কারণ একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব আছে। আই হচ্ছে সাবজেক্ট এবং ওয়ান্টেড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর কোনো ভার্ব নেই এখানে। বাই স্টাডিং রেগুলারলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম, এখানে দেখো ইউ সাবজেক্ট আছে এবং পাস হচ্ছে মেইন ভার্ব আছে, সো এখানেও একটা ক্লজ আছে। অ্যাট দ্য এজ অফ 26, এই অ্যাট দ্য এজ অফ 26-এর মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নেই। শি লস্ট হার মাদার, এখানে শি সাবজেক্ট, লস্ট হচ্ছে মেইন ভার্ব, সো এখানেও একটা ক্লজ আছে। বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এখানে বাংলাদেশ সাবজেক্ট আর গট হচ্ছে মেইন ভার্ব, এখানেও কয়টা সাবজেক্ট ক্লজ আছে, একটা ক্লজ আছে। সো a simple sentence is clear, and now complex sentence. A complex sentence also has more than one clause, but one of them must be an independent clause and the others must be or an dependent clause। এখানে বলছে যে কমপ্লেক্স সেন্টেন্সের বেসিক জিনিস হচ্ছে এখানে দুইটা ক্লজ যুক্ত থাকবে। কয়টা ক্লজ যুক্ত থাকবে? দুইটা ক্লজ, এবং এই দুইটা ক্লজের একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হবে। তার মানে আমাদের মোটা দাগে মনে রাখতে হবে যে যেই জায়গায় সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করি ওই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত কনজাংশন বা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত বাক্যই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হবে। আমরা লাস্টে দেখি যে দেয়ার আর অলসো সাম পার্টিকুলার কানেক্টরস ফর দ্য ক্লজেস অফ এ কমপ্লেক্স সেন্টেন্স টু বি কানেক্টেড। আমাদের এটা জিনিস মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজের পূর্বে কোনো কনজাংশন থাকে না, বাট সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে কনজাংশন থাকে, এবং সাবঅর্ডিনেট ক্লজই পরিবর্তন হয়। আমরা যখন সেন্টেন্সগুলো পরিবর্তন করব সাবঅর্ডিনেট ক্লজ কী হবে, পরিবর্তিত হবে, আর প্রিন্সিপাল ক্লজ কখনো পরিবর্তন হয় না। আচ্ছা, আমাদের পরে কম্পাউন্ড সেন্টেন্স মনে হয়। আচ্ছা, এক্সাম্পল দেখে আমরা কিছু, যে সিন্স হি ওয়াজ ইল হি কুড অ্যাটেন্ড ইন দ্য মিটিং, এখানে দেখো দো হি ইজ পুয়ার ইউ উইল লার্ন মোর, এটা আসলে ইফ ইউ রিড মোর। তারপরে দেখো এ কার রানস ওয়েল। এই যে ব্লক, যে আন্ডারলাইন করাগুলো আছে, সেন্টেন্সগুলো আছে, আচ্ছা এখানে ব্লক করা যেগুলো আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং নীল যে লেখাগুলো আছে এই লেখাগুলো সবই কি, দেখো সবগুলোর আগেই কনজাংশন আছে, যার কারণে এই সবগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, এবং এটা একটা কি হবে, কমপ্লেক্স বাক্য হবে, কারণ এখানে দুইটা ক্লজ আছে এবং প্রত্যেকটা ক্লজে একটা করে কনজাংশন আছে, যেমন সিন্স, দো, ইফ, হুইচ, এগুলো, যার কারণে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর সেই কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত। যেমন আমরা এটা বলতে পারি, এ কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উইথ নো ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, সবগুলোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কিন্তু কয়টা ক্লজ থাকবে, দুই বা তার বেশি ক্লজ থাকতে পারে। এটা জিনিস মনে রাখতে হবে। সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি যে আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম এ রাইটার অ্যান্ড শি ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর। দেখো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এবং অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে আমাদের যে কোঅর্ডিনেটিং যে কনজাংশনগুলো আছে, অ্যান্ড, বাট, অর, ইয়েট, ফর, এগুলো সবই কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, এটা মনে রেখো। তবে দেখো দ্য রবার্টস স দ্য পুলিশ অ্যান্ড দে র্যান অ্যাওয়ে, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত আছে, সো এটাও কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড নাও উই শুড ফলো ফ্রম সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আমরা সিম্পল থেকে কিভাবে একটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। তোমরা অবশ্যই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স এর যে গঠন প্রক্রিয়া আছে এবং সেটা মনে রাখতে হবে, এবং সর্বদা মনে রাখতে হবে যে একটা সিম্পল সেন্টেন্স থাকলে আমরা সেই সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্সে পরিণত করব। আমাদের কাজ থাকবে যে আমরা কনজাংশন ব্যবহার করব,
এবং কনজাংশনযুক্ত অংশকে আর একটা ক্লজে পরিণত করব এবং একটা কি থাকবে মেইন ক্লজ সেন্টেন্সে অবশ্যই উপস্থিত থাকবে। আচ্ছা, প্রথম আমাদের যে নিয়ম থাকবে ফ্রম একটা সিম্পল বাক্যকে আমরা প্রথমে কমপ্লেক্স করব এবং তারপরে কম্পাউন্ড করব। আমরা দেখি নিয়মটা কি আছে। যদি সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, আমাদের কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাহলে এই নিয়মটা প্রযোজ্য হবে। তোমরা এটা অবশ্যই মনে রাখবা যে সিন্স অ্যাজ হোয়েন, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সিন্স অ্যাজ হোয়েন দিয়ে বাক্য শুরু করতে হবে। যে এখানে সিন্স এবং অ্যাজ কারণ বোঝায় এবং হোয়েনটা কী বোঝাবে, সময় বোঝাবে। তবে সাবজেক্ট, এখন এই সাবজেক্টটা দ্বিতীয় ক্লজে থাকবে। সাবজেক্টটা কোথায় থাকবে, দ্বিতীয় ক্লজে সাবজেক্ট, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে সাবজেক্ট আনতে হবে। তারপরে ভার্ব, অর্থাৎ যার সাথে আইনজি যোগ থাকবে সে তাকে মেইন ভার্ব তৈরি করতে হবে, প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ আমরা ব্যবহার করব। আর কম্পাউন্ড হচ্ছে দুই ক্লজের মাঝে শুধু অ্যান্ড ব্যবহার করতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। দুই ক্লজের মাঝে অ্যান্ড, অর্থাৎ সাবজেক্ট দেখো সেকেন্ড ক্লজ থেকে সাবজেক্ট আনবা, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, অ্যান্ড দিয়ে সেকেন্ড ক্লজ লিখতে হবে। আমরা এক্সাম্পল যদি ব্যবহার করি একটা, যে সিং দ্য টিচার, দ্য স্টুডেন্টস স্টপড মেকিং নয়েজ, অর্থাৎ শিক্ষককে দেখে শিক্ষার্থীরা কি করলো, এই হইচই বন্ধ করলো। এখানে দেখো যে সিং দ্য টিচার, এখানে সিংয়ের সাথে আইনজি যোগ আছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, কারণ আইনজি যুক্ত শব্দ কোথায় আছে, দ্য টিচার নাউনের পূর্বে আছে। সো এরকম যদি কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে আমাদের প্রথমে সিন্স, হোয়েন বা অ্যাজ এগুলো ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট আনতে হবে। কারণ যে টিচারকে দেখেছে আবার তারাই কি করছে, তারা ওই এখানে স্টুডেন্টস প্রথমে টিচারকে দেখেছে, তারপরে তারা যে হইচই করছিল সেটা বন্ধ করেছে। দ্যাটস সোয়াই এটার কমপ্লেক্স হবে, দেখো যে অ্যাজ দ্য স্টুডেন্টস স দ্য টিচার, যেহেতু শিক্ষার্থীরা শিক্ষককে দেখলো, দে স্টপ মেকিং নয়েজ। এখানে আমরা প্রথমে কনজাংশন অ্যাজ ব্যবহার করেছি, কারণ এটা কারণ, শিক্ষক দেখার কারণেই তারা কি করছে, কোলাহল বা শব্দ বন্ধ করছে। দ্য স্টুডেন্টস আমরা বলছি সেকেন্ড ক্লজে সাবজেক্ট নিয়ে আসতে হবে, আমরা সেকেন্ড ক্লজ থেকে সাবজেক্ট দ্য স্টুডেন্ট নিয়ে এসেছি, দেখো অ্যাজ এ পরে দ্য স্টুডেন্ট সাবজেক্ট। তারপরে আমরা বলছিলাম যে ভার্ব ব্যবহার করতে হবে। এখন এই যে স আছে, স শব্দটা আসলে হচ্ছে সিং থেকে, যে ভার্বের সাথে আইনজি যোগ ছিল সেই ভার্বকে আমরা মেইন ভার্বে পরিণত করব। এখন এই সটা হবে হচ্ছে সেকেন্ড ক্লজের যে ভার্ব আছে তার টেন্স অনুসারে। দেখো সেকেন্ড ক্লজে স্টপড, এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, সো এখানে সিংটাও পাস্ট টেন্সে চলে আসবে, সেজন্য স হবে। তারপরে টিচার, অ্যাজ দ্য স্টুডেন্ট স দ্য টিচার দে স্টপ মেকিং নয়েজ। সেকেন্ড ক্লজের কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনটা এই হবে যে দ্য স্টুডেন্টসের পরিবর্তে প্রোনাউনটা দিয়ে হবে, কারণ একই সেন্টেন্সে দুইটা একই নাউন ব্যবহার করা যায় না, যার কারণে দ্য স্টুডেন্টসের প্রোনাউন হিসেবে দিয়ে ব্যবহার করব। এবং কম্পাউন্ডটা দেখো যে দ্য স্টুডেন্টস স দ্য পুলিশ অ্যান্ড স্টপড মেকিং নয়েজ, এখানে দিয়ে আমি ব্র্যাকেটে লিখেছি। এইটা আসলে না লিখলেও চলবে, লিখলেও সমস্যা নেই, তবে কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট দ্বিতীয়বার ব্যবহার করার দরকার নেই। দ্য স্টুডেন্টস স দ্য পুলিশ অ্যান্ড স্টপ মেকিং নয়েজ। আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, যে সিং দ্য পুলিশ দ্য রবার্টস র্যান অ্যাওয়ে, একই নিয়মে আছে। দেখো হোয়েন দ্য রবার্টস স দ্য পুলিশ দে র্যান অ্যাওয়ে, এটা প্র্যাকটিস করলেই পারবা তোমরা। দ্য রবার্টস স দ্য পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে। তারপরে দেখো ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। দেখো সিন্স হি ক্লোজ দ্য ডোর হি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। এগুলো কিন্তু এই যে সিন্স, অ্যাজ, হোয়েন এগুলো ব্যবহার করার সর্বাত্মক নিয়ম নেই, একটা মিনিং অনুসারে এটা ব্যবহার করলেই হবে। যে যেখানে সিন্স ব্যবহার হচ্ছে সেখানে যে হোয়েন ব্যবহার করা যাবে না বা অ্যাজ ব্যবহার করা যাবে না, বিষয়টা কিন্তু তা নয়, ব্যবহার করলে সেন্টেন্স কাটা যাবে না, এতটুকু বলতে পারি। আচ্ছা, তারপরে দেখো হি ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। আশা করি তোমরা এটা বুঝেছ। এবং কিছু আর কিছু দেখো যে হ্যাভিং বা বিং যদি থাকে, এর ক্ষেত্রেও আগে যে নিয়মটা আছে সেই নিয়মে কার্যকর হবে। এবং দেখো যে প্রথমেই আছে কি আছে, তার মানে কোনো সেন্টেন্স যদি হ্যাভিং বা বিং দিয়ে শুরু হয়, আর সেই সেন্টেন্স আমরা প্রথম যে নিয়মটা লিখেছি সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করব বা সেই নিয়মটাই এখানে অ্যাপ্লাই করব। যে হ্যাভিং ফরগটন আই ডিড নট ক্লোজ দ্য ডোর, তাহলে এটা কী হবে, যে হোয়েন, সিন্স বা যে কোনো একটা ব্যবহার করলে হবে। সিন্স আই হ্যাড, যেহেতু আমি ভুলে গেছিলাম, আই ডিড নট ক্লোজ দি ডোর, আমি দরজাটা বন্ধ করে নাই। এখানে হ্যাভিং আছে,
আমরা যদি এক্সাম্পল আচ্ছা দেখো যে এখানে আমরা কিন্তু সিন্স ব্যবহার করতে পারি। সিন্সের পরে আমরা আগেই বলছিলাম যে সাবজেক্ট আনতে হবে সেকেন্ড ক্লজ থেকে, সেক্ষেত্রে সেকেন্ড ক্লজে আই ছিল, সাবজেক্ট আই নিয়ে এসেছি এবং হ্যাভিং থেকে হ্যাড হয়েছে। সিন্স আই হ্যাড ফরগটেন, তারপর কমা দিয়ে সেকেন্ড ক্লজ লিখে দিতে হবে। এরপরে দেখো যে কম্পাউন্ড করতে হলে আই হ্যাড ফরগটেন অ্যান্ড আই ডিড নট ক্লোজ দ্য ডোর, আগের নিয়মে প্রযোজ্য এখানে। পরে আরেকটা বাক্য আছে দেখো, দ্য ওয়াটার বিং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট। এটা একটু এক্সেপশনাল এবং এটা মনে রাখতে হবে যে এ ধরনের বাক্যে যে এই যে দ্য ওয়াটার বিং ভেরি হট, আসলে এখানে গরম কিন্তু পানি, এখানে আয়ের সাথে পানির কোনো সম্পর্ক নেই, যার কারণে আমাদের এই প্রথম বাক্যে দ্য ওয়াটার কিন্তু সাবজেক্ট, আর সেক্ষেত্রে এই দ্য ওয়াটার রাখতে হবে এবং এটার আগের নিয়মটা প্রযোজ্য। শুধু এইটুকুই মনে রাখতে হবে যে এই সেন্টেন্সে সাবজেক্ট অতিরিক্ত আয় আনতে হবে না, আয় তো আছেই, কিন্তু এই যে দ্য ওয়াটার বিং ভেরি হট, এখানে কিন্তু দ্য ওয়াটার হচ্ছে সাবজেক্ট, এইটা মনে রাখতে হবে। এবং এরকম অনেক বাক্য তোমরা পরীক্ষায় আসবে দেখবা সেক্ষেত্রে এটা মনে রাখো যে এই বিং শব্দটার আগে কোনো শব্দ থাকলে সেই শব্দটা মোটামুটি নাউন এবং সাবজেক্ট হয়, যার কারণে এটার উত্তরটা এরকম হবে যে সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট, যেহেতু পানি খুব গরম ছিল আমি এটি পান করতে পারি নাই। দ্যাটস এনাফ। এখানে বিং থেকে কি হয়, ওয়াজ হলো, কারণ পরবর্তীতে দেখো কুড আছে, পাস্ট টেন্সে আছে, এটা মনে রাখবা, কারণ হ্যাভিং থেকে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড হয়, আর বিং থেকে অ্যাম ইজ আর ওয়াজ হয়, এবং এটা টেন্স অনুসারে টেন্স অনুসারে এগুলো ব্যবহার করতে হবে, কারণ দ্য ওয়াটারের কারণে এখানে ওয়াজ হয়েছে। এখানে যদি ক্যান থাকতো তাহলে আমরা ইজ ব্যবহার করতাম। আবার এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সিন্সের জায়গায় অ্যাজ বা হোয়েন ব্যবহার করলেও সেন্টেন্সের কোনো সমস্যা হবে না। আমরা যদি এটা কম্পাউন্ড ব্যবহার করি যে দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট, একটা সেন্টেন্সের কমপ্লেক্স তৈরি করতে পারলে ওটার কম্পাউন্ড করা খুব একটা কঠিন কাজ নয়। আচ্ছা, আমরা আমাদের সেকেন্ড সে প্র্যাকটিসে আসি, দেখি হ্যাভিং প্লেড ওয়েল আই ওন দ্য গেম। তারপরে দেখো যে দ্য মিটিং বিং ওভার উই ওয়েন্ট ব্যাক হোম, আমরা আগে যে নিয়মগুলো করেছি সেই নিয়ম থেকেই আমি কিছু এক্সাম্পল তৈরি করে দিয়েছি, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো। তারপরে দেখো কিলিং দ্য অ্যালবাট্রস দ্য সেইলর ব্রট কার্স ফর আস বিং ইল আই কুড নট গো টু স্কুল। আচ্ছা, এরপরে এই 2.2 আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় এটা করেছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থেকে। এই নিয়মটা আমরা আজকে করব না, তোমরা একটু দেখে নাও। তারপরেও আমি নিয়মটা লিখেছি, এর আগেও এটার উপর ক্লাস নিয়েছি। দেখো এখানে 2.2 থাকলে এখানে কমপ্লেক্স করতে আমরা যদি এটা নেগেটিভ করি, অর্থাৎ 2.2 যদি নেগেটিভ করি যা উত্তর হবে সেটাই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দেখো দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ভার্ব পাওয়া যায় এখানে। আর এটার কম্পাউন্ড করতে হলে শুধু টুর জায়গা ভেরি এবং টুর জায়গা অ্যান্ড ব্যবহার করতে হয়। দেখো ভেরি ডট অ্যান্ড, তারপরে আগে যে নিয়ম আছে সেই নিয়মই থাকে। আমরা এক্সাম্পল দেখেছি হি ইজ টু পুয়ার টু বাই এ কার। আমি এটা বেশি কিছু আলোচনা করছি না, এটার কারণ হচ্ছে আমরা এটা নিয়ে আগে আলোচনা করেছি। হি ইজ টু পুয়ার টু বাই এ কার, দেখো উত্তর কি, হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই এ কার। এখানে কেন ক্যান নট হয়েছে, দেখো আমাদের প্রথম ক্লজে ইজ আছে, আর টুর পরিবর্তে সো, টুর পরিবর্তে দ্যাট, আর কোনো চেঞ্জ হয় নাই। তারপরে দেখো হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড ক্যানট বাই কার, এখানে সোর পরিবর্তে ভেরি বা টুর পরিবর্তে ভেরি বা টুর পরিবর্তে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যানট বাই কার, এখানে নিচে হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড, এটা কিন্তু কম্পাউন্ড হয়ে গেছে, এটা মনে রাখতে হবে সবাইকে। দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, এটা দেখো দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট আন্ডারস্ট্যান্ড, এখানে দ্যাট ব্যবহার, এখানে ফর মি অতিরিক্ত আছে, ফর মির কারণে পরবর্তীতে সাবজেক্ট আই হয়েছে, এটা সবার একটু মনে রাখতে হবে। তবে দেখো এখানে অনেকগুলো প্র্যাকটিস দেয়া আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি আমাদের কি আছে এখানে, পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো, এটা সবচেয়ে ভাইটাল নিয়ম তোমাদের জন্য, একদম নতুন, এটা একটু খেয়াল করো যে এই পার্টিসিপল বা অ্যাডজেক্টিভগুলো নাউনের পূর্বে থাকবে,
এবং নাউনের পূর্বে থাকলে এর একটা এক্সেপশনাল নিয়ম আছে। এই একটা নিয়ম দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স করতে পারবো। যেমন প্রথমে যে নাউনটা থাকবে অর্থাৎ ওই নাউনটা নিতে হবে, আমাদের সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পরে হু ইজ দ্যাট। এখন হু বসবে, যদি ওই সাবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে হু ব্যবহার করবা, আর অন্য ক্ষেত্রে হু ইজ বা দ্যাট ব্যবহার করবা। তারপরে বি ভার্ব নিতে হবে, তারপরে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ যেটা থাকবে নাউনের পূর্বে যা থাকবে সেই শব্দটা ব্যবহার করতে হবে, তারপরে বাকি অংশ। এটা হচ্ছে কমপ্লেক্সের নিয়ম গেল। এবার কম্পাউন্ডের নিয়মটা দেখো, প্রথমে সাবজেক্ট নিবা, তারপরে বি ভার্ব, তারপরে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ নিবা, তারপরে অ্যান্ড দিয়ে বাকি অংশ লিখবা। আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে করাপ্টেড ম্যান ইজ নেক্সট টু ডেভিল, এখানে দেখো করাপ্টেড শব্দটা কিন্তু পার্টিসিপল এবং এটা পাস্ট পার্টিসিপল, কারণ দেখো এটা ম্যানের পূর্বে বসেছে, ম্যানের পূর্বে বসে ম্যানকে মডিফাই করছে, কারণ এই মানুষটা কেমন করাপ্টেড। তার মানে করাপ্টেড শব্দটাকে তুমি যদি অ্যাডজেক্টিভ ধরো বা পার্টিসিপল ধরো কোনো ব্যাপার না, সেক্ষেত্রে এখানে এ করাপ্টেড ম্যান হচ্ছে সাবজেক্ট। তো আমরা যখন সাবজেক্ট ব্যবহার করব তখন এই ম্যানটা ব্যবহার করবো, কারণ এই করাপ্টেড শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ দিয়েই আমরা একটা কী তৈরি করব, ক্লজ তৈরি করব। আমাদের কাজ হচ্ছে সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভগুলো থাকে সেই অ্যাডজেক্টিভ দিয়ে আমরা একটা ক্লজ তৈরি করব, এবং সেই ক্লজটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। সেই ক্লজটা কী ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এক্সাম্পলটা এটাই দেখো, এ ম্যান, আমরা এ করাপ্টেড ম্যান থেকে কী নিয়েছি, এ ম্যান নিয়েছি, আর করাপ্টেড শব্দটাকে বের করে দিয়েছি। তারপরে আমরা বলছিলাম এ ম্যানের পরিবর্তে যদি ব্যক্তি বোঝায় আমরা রিলেটিভ প্রোনাউন কী নেব, হু ইজ দ্যাট, তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা হু নিব, আর বস্তুর ক্ষেত্রে আমরা হুইজ বা দ্যাট নিব। এ ম্যান এখানে ব্যক্তি বোঝানো হয়েছে, যার কারণে হু হয়েছে, এ ম্যান হু। এরপর আমরা বলছিলাম বি ভার্ব নিতে হবে, বি ভার্ব আমরা ইজ নিয়েছি, কারণ পরবর্তীতে দেখো প্রেজেন্ট টেন্স ইজ আছে, যার কারণে আমরা প্রথমে ইজ নিয়েছি। মূলত এখানে বি ভার্ব ইজ হওয়ার কারণ হচ্ছে যদি ক্লজে টেন্স প্রেজেন্ট হয় তাহলে বি ভার্ব কী হবে, ইজ। যদি এখানে এ ম্যান হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে, যার কারণে ইজ, তাহলে আমাদের লিখতে হবে এ ম্যান হু ইজ করাপ্টেড, তার বাকি অংশ কী ছিল, ইজ নেক্সট টু ডেভিল, ইজ নেক্সট টু ডেভিল, তাহলে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তার মানে এ করাপ্টেড ম্যান ইজ নেক্সট টু ডেভিল, এটার উত্তর হবে কি, এ ম্যান হু ইজ করাপ্টেড ইজ নেক্সট টু ডেভিল। আশা করি তোমরা এটা বুঝেছো। এবং কম্পাউন্ডটা কী হবে দেখো, এ ম্যান ইজ করাপ্টেড, প্রথমে আমরা সাবজেক্ট নিয়েছি, তারপরে বি ভার্ব নিয়েছি, তারপরে করাপ্টেড অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল ব্যবহার করেছি, তারপরে অ্যান্ড দিয়ে আমরা সেকেন্ড ক্লজ লিখে দিয়েছি, ইজ নেক্সট টু ডেভিল লিখলেও হবে। আর যদি মনে করো যে আমরা হি লিখবো, লিখতে পারো, তবে না লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আরও একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, যে স্লিপিং ম্যান ক্যান নট ওয়াক, এটাও কিন্তু একই নিয়ম। এখানে আগের নিয়মটা প্রযোজ্য, যে এ ম্যান হু ইজ স্লিপিং ক্যানট ওয়াক। দেখো তোমরা, এ ম্যান হু ইজ স্লিপিং ক্যানট ওয়াক, এখানে হু ইজ স্লিপিং কিন্তু কেন এখানে হু হয়েছে, ম্যানের কারণে, ম্যান ব্যক্তি বোঝাচ্ছে, সো হু হয়েছে। আর এখানে বি ভার্ব হিসেবে ইজ, আমরা আগেই বলেছি যে কোনো অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে ব্যবহার করা হয়, সেই অ্যাডজেক্টিভকে ওখান থেকে বের করে নিয়ে আমরা একটা কী তৈরি করতে পারি, একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে পারি। এখানে দেখো হু ইজ স্লিপিং, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এবং এ ম্যানের এ ম্যান হু ইজ স্লিপিং বলতে কিন্তু এ ম্যানকে বোঝাচ্ছে, যার কারণে এইটা একটু খেয়াল করতে হবে যে আমরা যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছিলাম সে ম্যানের পূর্বে, সেই অ্যাডজেক্টিভটা দিয়ে কিন্তু আমরা একটা আলাদা একটা কী তৈরি করে ফেলছি, একটা ক্লজ তৈরি করে ফেলছি। এইটা যারা তৈরি করতে পারবা তাদের জন্য ইংরেজি গ্রামার শেখাটা খুবই সহজ হবে। আমরা এই এক্সাম্পলটা দেখি, এ ম্যান ইজ স্লিপিং অ্যান্ড ক্যানট ওয়াক, এটা কিন্তু আগের নিয়মের মতোই। তারপর আরেকটা দেখো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান ক্যান বি সাকসেসফুল। আগে তোমার পাস্ট পার্টিসিপল ছিল, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ছিল, এবার কিন্তু অ্যাডজেক্টিভ আছে, এবং তারাও কিন্তু অ্যাডজেক্টিভ ছিল। ইন্ডাস্ট্রিয়াস শব্দটা কী হবে, অ্যান ইন্ডাস্ট্রিয়াস, কেন অ্যান হয়েছে, এখানে আই আছে, যার কারণে অ্যান হয়েছে। এখন আমরা যদি এই ইন্ডাস্ট্রিয়াস শব্দটাকে এখান থেকে উঠাই দিলে থাকে কি, অ্যান ম্যান, কিন্তু আমরা কি অ্যান ম্যান লিখতে পারি, আমরা লিখবো হচ্ছে এ ম্যান অথবা দি ম্যান, যে কোনো একটা লিখবো। তারপরে আমরা রিলেটিভ প্রোনাউন নিব হু, তারপর বি ভার্ব নিব, তারপরে আমরা যে অ্যাডজেক্টিভটাকে উঠাই দিচ্ছি সেই অ্যাডজেক্টিভ নিব, তারপর বাকি অংশ। দেখো উত্তরটা কী বলে, এ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান বি সাকসেসফুল, এ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান বি সাকসেসফুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দেখো, তোমরা এটা খেয়াল করো। তারপরে এটা দেখো, এ ম্যান ইজ ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড হি ক্যান বি সাকসেসফুল। এখানে এ ম্যান ইজ ইন্ডাস্ট্রিয়াস, আমরা আগে যে নিয়মগুলো, কোনো নিয়মের কিন্তু ব্যতিক্রম হয় নাই, সবগুলো একই নিয়মে। এখানে শুধু পার্থক্য, এক জায়গায় পাস্ট পার্টিসিপল হয়েছে, এক জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, এক জায়গায় অ্যাডজেক্টিভ, কিন্তু সবগুলোই তো সাধারণভাবে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে জানি। সো
তোমরা এটা প্র্যাকটিস করবা। প্র্যাকটিসটা দেখো, প্রথমে আছে অ্যান অনেস্ট ম্যান সাফার্স ইন লাইফ, তারপরে আছে দেখো এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, তারপর আছে দেখো আই স এ রানিং ট্রেন, তারপরে আছে এ লার্নেড ম্যান ইজ রেসপেক্টেড, তারপরে দেখো উই স এ রানিং ট্রেন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এরপরে যে নিয়মটা দেখব, আমরা এখন তো একটা সিঙ্গেল শব্দ দেখলাম, একটা অ্যাডজেক্টিভ যখন সিঙ্গেল শব্দ হয় তখন সেটা নাউনের পূর্বে বসে। তার মানে এটা অ্যাডজেক্টিভ সিঙ্গেল শব্দ হলে নাউনের পূর্বে বসে, আর যদি ফ্রেজ হয়, যখন ফ্রেজ হবে তখন এটা কোথায় বসবে? নাউনের পরে বসবে। যখন কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ কোথায় বসে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে নাউনের পরে বসে, আর অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেল শব্দ হয় তাহলে নাউনের পূর্বে বসবে। আমরা এটাকে কমপ্লেক্স করার যে নিয়মটা আছে, দেখো যে নিয়মটা এমন হবে যে প্রথমে যে সাবজেক্ট ছিল সাবজেক্ট ব্যবহার করবা, তারপরে রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট আগের মতো, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশন ব্যবহার করে দেবা বাকি অংশ। যেমন আমরা আর কম্পাউন্ডের বেলায় দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফ্রেজ প্লাস অ্যান্ড প্লাস এক্সটেনশন। আমরা যদি এটা দেখি যে দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে প্লেয়িং ইন দ্য ফিল্ড বলতে কিন্তু আমরা সরাসরি বয়কে বোঝাচ্ছি। এখন কেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? এখানে যেহেতু একের বেশি শব্দ আছে, প্লেয়িং ইন দ্য ফিল্ড, দেখো লাল ইদে লেখা আছে, এই প্লেয়িং ইন দ্য ফিল্ড কিন্তু একের বেশি শব্দ এবং এরা দ্য বয়কে নির্দেশ করছে, যার কারণে এই প্লেয়িং ইন দ্য ফিল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এরা নাউনের পরে বসে। সেক্ষেত্রে এটার সমাধান হবে প্রথমে সাবজেক্ট নাও, সাবজেক্ট দ্য বয়, তারপরে আমাদের রিলেটিভ প্রোনাউন, যেহেতু এটা ব্যক্তিবাচক হু নিবা, তারপরে আমাদের নিতে হবে বি ভার্ব, যেহেতু দ্য বয়ের কারণে এখানে কি হবে? ইজ হবে। কোনোভাবেই হুর কারণে ভার্ব বসে না, এই হু বা রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে সেই অনুযায়ী ভার্ব নিতে হয় এবং পরবর্তী টেন্স কি আছে? প্রেজেন্ট টেন্স আছে বলে ইজ হয়েছে। সো দ্য বয় হু ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, এক্সটেনশন। দেখো কম্পাউন্ড কি আছে? দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড অ্যান্ড হি ইজ মাই ব্রাদার। এখানে হিটা ব্র্যাকেটে রাখছি, এই হি যদি না ব্যবহার করো তাতেও কোনো সমস্যা নেই, বাক্যের অর্থ ঠিক থাকবে। আচ্ছা, আমরা অনেকগুলো এক্সাম্পল লিখেছি। দেখো দ্য কার মেড ইন জাপান রানস ওয়েল, এখানে মেড ইন জাপান বলতে কাকে বোঝাচ্ছে? দ্য কারকে বোঝাচ্ছে। সো মেড ইন জাপান এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এই দ্য কারের আমাদের লিখতে হবে, দ্য কার এর পরে আমাদের এটা যেহেতু বস্তুবাচক, সো হুইচ ব্যবহার করতে হবে। ইজ মেড ইন জাপান রানস ওয়েল। আশা করি তোমরা এটা বুঝেছো। দ্য কার ইজ মেড ইন জাপান অ্যান্ড ইট রানস ওয়েল। আমরা আরও একটা এক্সাম্পল দিয়েছি, দেখো দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই ফাদার। এখানে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড বলতে কাকে বোঝাচ্ছে? দ্য ম্যানকে বোঝাচ্ছে। সো আগের নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে হবে। দ্য ম্যান হু ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই ফাদার, দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড হি ইজ মাই ফাদার। কিছু প্র্যাকটিস দেখো তোমরা, যেমন দ্য বয় রানিং ফাস্ট ইজ মাই সান, আই স এ প্যারট ফ্লাইং ইন দ্য স্কাই, আই স এ প্যারট। এখানে প্যারটের এই ফ্লাইং ইন দ্য স্কাই বলতে কিন্তু এই প্যারটকে বোঝাচ্ছে। সো তুমি এটা করতে পারো এভাবে যে আই স এ প্যারট হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, আই স এ প্যারট হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। আবার হতে পারে পরেরটা দেখো দ্য ম্যান ওয়াকিং স্লোলি ইজ মাই আঙ্কেল, এটা আগের নিয়মের মতো। ফেসবুক কানেক্টেড টু ইন্টারনেট ইজ ইউজফুল ফর বিজনেস। এখানে দেখো কানেক্টেড টু ইন্টারনেট, এটা কিন্তু একটা ফ্রেজ। এই কানেক্টেড টু ইন্টারনেট কে? ইন্টারনেটের সাথে কানেক্টেড কে? ফেসবুক। তাহলে আমাদের লিখতে হবে ফেসবুক হুইচ ইজ কানেক্টেড টু ইন্টারনেট ইজ ইউজফুল ফর বিজনেস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের লাস্ট যে নিয়মটা আছে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্য বোঝায়, কোনো সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে কোনো উদ্দেশ্য বা কারণ বোঝায়, সেক্ষেত্রে আমরা এই নিয়মটা প্রযোজ্য আমাদের। যেমন এবং টু বা ইন অর্ডার টু প্লাস ভার্ব থাকতে পারে, ওই সব সেন্টেন্সে টু অথবা ইন অর্ডার টু দিয়ে কি থাকবে? ভার্ব থাকবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমত ফার্স্ট ক্লজ লিখতে হবে, তারপরে এই টু বা ইন অর্ডার টুর পরিবর্তে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে হবে। তারপরে সাবজেক্টটা ফার্স্ট ক্লজেই থাকবে। তারপরে এই প্রথম ফার্স্ট ক্লজের টেন্স অনুসারে ক্যান, মে, কুড, মাইট ব্যবহার করে ভার্ব প্লাস বাকি অংশ। এরপরে কম্পাউন্ডটা কী হবে? দেখো যে ফার্স্ট ক্লজ প্লাস অ্যান্ড, তারপরে সাবজেক্ট ফার্স্ট ক্লজে থাকবে, তারপর বাকি অংশ ক্যান, মে, কুড, মাইট প্লাস ভার্ব প্লাস এক্সপ্রেশন।
আমরা যদি এক্সাম্পল দেখি একটা, দ্য গার্ল সোল্ড আর হেয়ার টু বাই গিফট ফর করিম, মানে বালিকা চুল বিক্রি করলো কিসের জন্য? করিমের জন্য একটা গিফট কেনার জন্য। এখন এই যে চুল বিক্রি করার উদ্দেশ্যটা কী ছিল? টু বাই, বিক্রি করে। কেন বিক্রি করছে? একটা মানে তার যে সোল্ড আর হেয়ার, তার যে চুল বিক্রি করলো, এখানে বিক্রি করার তো একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে একটা উপহার কেনা। সেক্ষেত্রে উপহার কেনাটা হচ্ছে তোমার পারপাস বোঝাচ্ছে বা উদ্দেশ্য বোঝাচ্ছে। এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা এই উপরে যে নিয়মগুলো আছে কমপ্লেক্স করতে এবং কম্পাউন্ড করতে ওটা অ্যাপ্লাই করব। যেমন আমরা এটার উত্তর করতে পারি, প্রথম ক্লজটা লিখব দ্য গার্ল সোল্ড আর হেয়ার, এবং এই টুর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব। তারপরে সাবজেক্ট আছে দ্য গার্ল, সেক্ষেত্রে এই দ্য গার্ল এর প্রোনাউন আমরা শি ব্যবহার করব। এবং সোল্ড হচ্ছে পাস্ট টেন্স আছে, সেক্ষেত্রে আমাদের কুড অথবা মাইট ব্যবহার করব। শি কুড বাই এ গিফট ফর করিম। দেখো উত্তরটা এভাবেই আছে, দ্য গার্ল সোল্ড হার হেয়ার সো দ্যাট শি কুড বাই এ গিফট ফর করিম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে এটা কম্পাউন্ড দেখো, আচ্ছা এটা কমপ্লেক্স আরেকবার দেখো, দ্য গার্ল সোল্ড হার হেয়ার, এটা কিন্তু একটা ক্লজ এবং এটা হচ্ছে ফার্স্ট ক্লজ, যার সেটা লিখেছি সম্পূর্ণ। তারপরে দেখো টুর পরিবর্তে আমরা সো দ্যাট লিখেছি। তারপরে শিটা হচ্ছে দ্য গার্লের প্রোনাউন, এবং এখানে যেহেতু সোল্ড পাস্ট টেন্সে ছিল তাহলে কুড ব্যবহার করতে হবে, সো দ্যাট শি কুড বাই এ গিফট ফর করিম। আর এটাকে কম্পাউন্ড করলে কী হবে? দ্য গার্ল সোল্ড হার হেয়ার অ্যান্ড শি কুড বাই এ গিফট ফর করিম। আচ্ছা এই নিয়মটা এখন তোমাদের প্র্যাকটিস করা দরকার। আমি কিছু এক্সাম্পল দিয়েছি যে উই শুড রিড বুকস টু গেইন নলেজ, দ্য ম্যান ওয়ার্কস হার্ড টু আর্ন মোর মানি। তারপরে দেখো লিখেছি দ্য সীমা প্র্যাকটিস ইংলিশ ইন অর্ডার টু ইমপ্রুভ হার স্কিলস, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হি রিড মোর টু সিকিউর গুড রেজাল্ট। বাসায় এগুলো প্র্যাকটিস করো। আর যাদের স্পেসিফিক সমস্যা আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে একটু যোগাযোগ করো। যদি প্রবলেম হয় তাহলে নিয়মটা আমি ওখানেও লিখে দিব বা বোঝানোর চেষ্টা করব। দ্যাটস অল ফ্রম টুডে। ধন্যবাদ সবাইকে। ইদানিং ফিনিশ